সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা উৎপাদন ব্যয় কি তা বলতে পারবে। উৎপাদন ব্যয়ের উপাদানগুলো উল্লেখ করতে পারবে। উৎপাদন ব্যয়ের উপাদানগুলোর উদাহরণ বলতে পারবে। মুখ্য ব্যয় নির্ণয় করতে পারবে। উৎপাদন ব্যয় নির্ণয় করতে পারবে। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবে। উৎপাদন ব্যয় আমাদের এই অধ্যায়ের 3টা অংশ ছিল। পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। আমরা পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ইতিমধ্যেই সম্পন্ন করেছি। এখন উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, উৎপাদন ব্যয় কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। উৎপাদন ব্যয় ইংরেজিতে প্রোডাকশন কস্ট। উৎপাদন ব্যয় কি? আধুনিক হিসাব বিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা হলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, তার মধ্যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ শাখা। উৎপাদন জিনিসটা কি? কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকেই আমরা উৎপাদন বলি। আবার কোনো পণ্য উৎপাদন বা অর্জনের জন্য যে মূল্য ত্যাগ বা প্রদান করা হয় তাকে ব্যয় বলে। তাহলে দুইটা মিলে আমরা বলতে পারি যে কোনো পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করতে হয় বা খরচ হয় তাকে উৎপাদন ব্যয় বলে। তাহলে আমরা কোনো পণ্য উৎপাদন করতে অথবা সৃষ্টি করতে যে খরচ হয় আমাদের, সেটাই হলো আমাদের উৎপাদন ব্যয়। অন্যভাবে কি বলা যায়? কোনো দ্রব্য কারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় থেকে শুরু করে দ্রব্যটিকে ব্যবহার উপযোগী বা সমাপ্ত পণ্যে পরিণত করার জন্য যাবতীয় খরচের সমষ্টি হলো ওই দ্রব্যের উৎপাদন ব্যয়। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে কারখানায় কোনো একটি দ্রব্য তৈরি করার জন্য কাঁচামাল থেকে শুরু করে, কাঁচামাল দিয়েই তো দ্রব্য তৈরি করতে হবে, কাঁচামাল থেকে শুরু করে সেটাকে ব্যবহার উপযোগী পণ্য পরিণত করে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যে খরচ হবে সেটাই হলো ওই দ্রব্যের উৎপাদন ব্যয়। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? যেমন কাপড় মিলে তৈরির জন্য ব্যবহৃত সুতা। কাপড় মিলে কাপড় তৈরি করা হয়, তাহলে কাপড় তৈরিতে ব্যবহৃত সুতা, রং এবং শ্রমের জন্য প্রদত্ত মূল্য। তাহলে কাপড় মিলে কি কি ব্যবহার হতে পারে? সুতা, রং এবং শ্রমের জন্য প্রদত্ত মূল্য, যন্ত্রপাতি ব্যবহারের ব্যয় এবং অন্যান্য সকল খরচের সমষ্টিকেই কাপড়ের উৎপাদন ব্যয় বলে। তাহলে আমরা যখন একটা কাপড় উৎপাদন করতে যাব, আমাকে প্রথমেই সুতা দরকার হবে, রং দরকার হবে এবং শ্রমিক দরকার হবে। আবার যন্ত্রপাতি ব্যবহার করছি, সেই যন্ত্রপাতি ব্যবহারের জন্য অপচয় হবে বা অন্য খরচ হবে। এছাড়া আরো যে খরচ হবে, এই সকল খরচের সমষ্টিকে কি বলবো? কাপড়ের উৎপাদন ব্যয়। তেমনি ইট তৈরির কারখানায় বালু, মাটি, শ্রমিক এবং পোড়ানোর খরচের সমষ্টি হলো ইটের উৎপাদন ব্যয়। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো উৎপাদন ব্যয় জিনিসটা কি। উৎপাদন ব্যয়ের উপাদান। উৎপাদন ব্যয়ের উপাদান কি? দেখো, আমরা বলতে পারি এইভাবে: পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত সকল প্রকার খরচকে সংক্ষিপ্তভাবে যে 3টি প্রধান শিরোনাম বা খাতের অধীনে শ্রেণীভুক্ত করা হয় তাকে উৎপাদন ব্যয়ের উপাদান বলা হয়। তাহলে উৎপাদন ব্যয়ের সঙ্গে জড়িত, পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত সকল খরচকে
সংক্ষিপ্তভাবে তিনটি প্রধান শিরোনাম বা খাতের অধীনে শ্রেণীভুক্ত করা হয়। এই যে তিনটি প্রধান শিরোনামের অধীনে শ্রেণীভুক্ত করা হয়, এটাই হলো উৎপাদন ব্যয়ের উপাদান। আমরা এখন একটা ছকের মাধ্যমে উৎপাদন ব্যয়ের উপাদানগুলো দেখব। উৎপাদন ব্যয়ের প্রধান উপাদান হলো কাঁচামাল, শ্রম বা মজুরি, আরোপণযোগ্য খরচ। কাঁচামাল দুই প্রকার, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। শ্রম দুই প্রকার, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম। আরোপণযোগ্য খরচ দুই প্রকার, প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ, পরোক্ষ আরোপণযোগ্য খরচ। আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এই হলো আমাদের উৎপাদন ব্যয়ের উপাদান। উৎপাদন ব্যয়ের তাহলে প্রধান উপাদান তিনটি, কাঁচামাল, শ্রম আর আরোপণযোগ্য খরচ। উৎপাদন ব্যয়ের উপাদান হলো তিনটি। এই তিনটি আবার প্রত্যেকটা দুইটি ভাগে বিভক্ত বা দুই প্রকার করে, যে প্রত্যক্ষ, পরোক্ষ। আমরা এখন বিস্তারিত আলোচনা করব। কাঁচামাল ইংরেজিতে বলে র ম্যাটেরিয়াল। কাঁচামাল কি? পণ্য উৎপাদন করার জন্য যে সকল দ্রব্য আবশ্যক তাকে কাঁচামাল বলে। তাহলে আমি যে কোনো একটা পণ্য তৈরি করতে গেলে প্রধান যে উপাদানটা দরকার হয়, যেটা না হলে তো উৎপাদন সম্ভব না, সেটাকেই হলো কাঁচামাল বলে। আমরা অন্যভাবে কি বলতে পারি, কোনো পণ্য উৎপাদনের জন্য যে সকল উপাদান শ্রম এবং আরোপণযোগ্য খরচ ব্যতীত ব্যবহার করা হয় তাকে কাঁচামাল বলে। তাহলে শ্রম তো শ্রমিক, আরোপণযোগ্য হলো, আমরা পরে কথা বলছি এটা নিয়ে। তাহলে শ্রম এবং আরোপণযোগ্য বাদে আমরা প্রথমে যে ছক দেখেছিলাম, ছকে কিন্তু আমাদের তিনটি বিষয় ছিল, কাঁচামাল, শ্রম, আরোপণযোগ্য খরচ। তাহলে শ্রম এবং আরোপণযোগ্য বাদে কি বলছি, যে অন্যভাবে বলা যায় কোনো পণ্য উৎপাদনের জন্য যে সকল উপাদান ব্যবহার করা হয় তাকে কাঁচামাল বলে। এই যে সকল উপাদান বলতে আমরা শ্রম এবং আরোপণযোগ্য খরচ বাদ দিয়েছি। তাহলে কাঁচামাল ব্যতীত পণ্য উৎপাদন সম্ভব নয়। কাঁচামাল ব্যতীত কিন্তু কখনোই পণ্য উৎপাদন সম্ভব নয়। কাঁচামাল দুই প্রকার, যথা প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল কি? যে কাঁচামাল উৎপাদনে সরাসরি ব্যবহার করা হয় এবং যা উৎপাদিত দ্রব্যের মধ্যে সহজেই চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ কাঁচামাল বলে। যেমন বই উৎপাদনে কাগজ। তোমরা চিন্তা করো, বইয়ের প্রধান কাঁচামাল হলো কাগজ। কাগজ না হলে কি বই উৎপাদন সম্ভব? কোনোভাবেই সম্ভব? আচ্ছা, একইভাবে আসবাবপত্র তৈরিতে কাঠ। কাঠ না হলে কিভাবে আসবাবপত্র তৈরি সম্ভব? তাহলে আমরা সংজ্ঞায় যে বলেছিলাম যে পণ্য উৎপাদনের জন্য যে সকল দ্রব্য আবশ্যক তাকে কাঁচামাল বলে। আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে হ্যাঁ, এই কথাটা ঠিক। সুতার জন্য তুলা, তুলা থেকেই সুতা তৈরি করা হয়। কাপড়ের জন্য আবার সুতা, সুতা তৈরি করার জন্য আবার কি দরকার হয়? তুলা দরকার হয়। আর কাপড় তৈরি করার জন্য সুতা দরকার হয়। চটের জন্য পাট, চিনির জন্য ইক্ষু, জুতার জন্য চামড়া হলো প্রত্যক্ষ কাঁচামাল। আচ্ছা, আমাদের এমসিকিউ যখন থাকবে তখন কিন্তু বলা থাকতে পারে যে নিচের কোনটি কাগজ তৈরির কাঁচামাল। আবার বলা থাকতে পারে আসবাবপত্র তৈরিতে প্রধান কাঁচামাল কি, এভাবে কিন্তু বলা, সুতা তৈরির কাঁচামাল কি, এভাবে বলা থাকতে পারে। তাহলে আমাদের উদাহরণগুলো জানতে হবে, বা কাঁচামালের মধ্যে বলতে পারে যে প্রত্যক্ষ কাঁচামাল কোনটি, পরোক্ষ কাঁচামাল কোনটি। আমাকে উদাহরণগুলো বুঝতে হবে। এইভাবে আমরা নিজেরাও আরো অনেক পণ্য উৎপাদনে কি কি দরকার হতে পারে সেইগুলো থেকে আমরা ধারণা নিতে পারি যে প্রত্যক্ষ কাঁচামাল কি। পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল বাদে অন্য সমস্ত ধরনের মালামালই পরোক্ষ কাঁচামাল। কাঁচামাল যত রকম আছে, প্রত্যক্ষ যেগুলো হচ্ছে এইগুলোর বাইরে যে কাঁচামালগুলো আছে সেগুলোকে আমরা বলবো হলো পরোক্ষ কাঁচামাল। তাহলে আমরা অর্থাৎ কি বলতে পারি, যে সকল কাঁচামাল পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়। যেমন কাপড় তৈরির জন্য রঙের খরচ, কাপড় তৈরি করতে গেলে রং দরকার হয়, সুতাতে রং দিতে হয় বা অন্য কোনো কাজে রং দরকার হয়, সেই রঙের খরচ, এটা প্রত্যক্ষ কাঁচামাল নয়, এটা হলো পরোক্ষ কাঁচামাল। আসবাবপত্র তৈরির জন্য পেরেক ও তার কাটা। দেখো, আমরা আসবাবপত্র তৈরি করতে গেলে পেরেক বা তার কাটা এগুলো কিন্তু প্রয়োজন হবে। এটাও কাঁচামাল, কিন্তু এটা পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ না। আমার
কাঠ হলে আমি আসবাবপত্র, কাঠ না হলে আসবাবপত্র কোনোভাবে তৈরি করতে পারছি না। কিন্তু জুতা তৈরির জন্য আঠা ইত্যাদি পরোক্ষ কাঁচামাল পণ্য তৈরিতে সহায়ক উপাদান হিসেবে কাজ করে। তাহলে পরোক্ষ কাঁচামাল কি হবে? পণ্য তৈরিতে সহায়ক উপাদান হিসেবে কাজ করবে। আর প্রত্যক্ষ কাঁচামাল কিন্তু পণ্য তৈরিতে আবশ্যক উপাদান। কাঁচামাল দেখো, কাঁচামাল কি? কাঠ ও পেরেক দুইটাই কাঁচামাল, কিন্তু কাঠ হলো প্রত্যক্ষ কাঁচামাল, পেরেক হলো পরোক্ষ কাঁচামাল। শ্রম বা মজুরি, সাধারণত শ্রমিককে প্রদত্ত পারিশ্রমিককে বলে হলো মজুরি, আর কর্মকর্তা বা কর্মচারীদের প্রদত্ত পারিশ্রমিককে বলা হয় হলো বেতন। তাই আমরা এখানে শ্রম বা মজুরি নিয়ে কথা বলছি। শ্রমিককে প্রদত্ত পারিশ্রমিককে বলা হবে মজুরি। উৎপাদন ব্যয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো মজুরি। শ্রম বা মজুরি দুই প্রকার। প্রত্যক্ষ মজুরি, সরাসরি উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকের মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলে। যে শ্রমিকগণ পণ্য উৎপাদন কাজ করবে, কাজের সাথে জড়িত থাকবে, তাদের যে মজুরি দেওয়া হবে তাকে বলা হবে হলো প্রত্যক্ষ মজুরি। যেমন কাপড় মিলে কাপড় তৈরিতে নিয়োজিত শ্রমিকের মজুরি, আসবাবপত্র তৈরিতে মিস্ত্রির মজুরি, কলকারখানা মেশিন চালক ও হেল্পারের মজুরি। পরোক্ষ মজুরি, উৎপাদিত পণ্যের সাথে সরাসরি কর্মরত না থাকা সত্ত্বেও উৎপাদন কার্যক্রম চালু রাখার জন্য যাদের সেবা বা পরিশ্রম আবশ্যক তাদের মজুরিকে পরোক্ষ মজুরি বলা হয়। তাহলে পরোক্ষ মজুরি উৎপাদন কাজের সাথে সরাসরি জড়িত থাকবে না। যারা পরোক্ষ মজুরি পাবে তারা উৎপাদন কাজের সাথে সরাসরি জড়িত থাকবে না, তবে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য এদের পরিশ্রম দরকার। যেমন কারখানায় দারোয়ান, পণ্য উৎপাদন করতে গেলে আমার কারখানা চালু রাখতে হবে। কারখানা চালু রাখতে গেলে অবশ্যই দারোয়ান, ফোরম্যান এগুলোর প্রয়োজন হবে। তাহলে এদের যে মজুরি দেওয়া হবে এটাকে বলবো আমরা হলো পরোক্ষ মজুরি। দেখো উদাহরণ, কারখানায় শ্রমিকের মজুরি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাজ করছে। পাশে আর একটা ছবিতে দেখতে পাচ্ছি ফার্নিচার দোকানে মিস্ত্রি কাজ করছে। এই দুটাই কিন্তু আমাদের হলো প্রত্যক্ষ শ্রম। দুইটা ছবি যে দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু প্রত্যক্ষ শ্রমিক কাজ করছে, প্রত্যক্ষ শ্রম। এটা আরোপণযোগ্য খরচ, চার্জেবল এক্সপেন্সেস। আরোপণযোগ্য খরচ কি? কাঁচামাল এবং মজুরির আওতাভুক্ত না হয়েও যে খরচগুলো পণ্যের সাথে সরাসরি চিহ্নিত করা যায় তাকে আরোপণযোগ্য খরচ বলে। কাঁচামালও না, আবার মজুরিও না, এগুলো না হয়েও যে খরচগুলো চিহ্নিত করা, আলাদাভাবে পৃথক করা যায় তাকেই আমরা আরোপণযোগ্য খরচ বলবো। উৎপাদন ব্যয়ের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো আরোপণযোগ্য খরচ। আরোপণযোগ্য খরচ দুই প্রকার, যথা প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ একই কথা। প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ মজুরি ছাড়া অন্য যে সকল খরচ উৎপাদিত পণ্যের উপর সরাসরি নির্ধারণযোগ্য হয় তাকে আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ বলে। যেমন স্থাপত্য নকশা তৈরি খরচ, দালানকোঠা নির্মাণে বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া, জুতা তৈরির জন্য বিশেষভাবে প্রস্তুত করা ফর্মা বা পায়ের ছাঁচ, কোনো চুক্তির ঠিকা কার্য পাওয়ার জন্য যে খরচ, যেমন দরপত্রের ক্রয় মূল্য, ভ্রমণ ব্যয় ইত্যাদি। আচ্ছা, আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখলাম। এখানে প্রথমে বলা হচ্ছে যে স্থাপত্য নকশা তৈরির খরচ। আমি কোনো একটা স্থাপনা তৈরি করব, বিল্ডিং বা স্কুল কলেজ বা যে কোনো বিল্ডিং হতে পারে। স্থাপত্য তৈরি করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? ডিজাইন করতে হবে যে এটা কেমন হবে। তো ডিজাইন তো আর এমনি এমনি কেউ করে দিবে না। কোনো ব্যক্তি বা কোনো ইঞ্জিনিয়ার যদি ডিজাইন করে দেয় এর বিনিময়ে অবশ্যই সে ফি নিবে। তাহলে ডিজাইন ছাড়া কিন্তু বিল্ডিং আবার হচ্ছে না, যে কেমনে কিভাবে সম্ভব বা কত খরচ হবে কি হবে আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে ডিজাইন দরকার হবে। তাহলে ডিজাইন তৈরি করার জন্য যে ব্যয়টা হবে এটাও
প্রত্যক্ষ খরচ, তবে এটা আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ। তেমনি দালান কোঠা নির্মাণ যখন আমরা নির্মাণ করব তখন কংক্রিট মিক্সড করার জন্য কংক্রিট মিক্সার ভাড়া করতে হয়। কংক্রিট মিক্সারের ভাড়াটা, কংক্রিট মিক্সার না থাকলে কিন্তু শ্রমিকদেরই এইগুলো মিক্সড করতে হতো, তাহলে অনেক বেশি শ্রমিক লাগতো। তাহলে শ্রমিকের পরিবর্তে মিক্সার সহজে কাজ করে দিচ্ছে আমাদের, অল্প শ্রমিকে আমরা কাজগুলো করতে পারছি। এইটাও আমাদের প্রত্যক্ষ খরচের, আরোপণযোগ্য খরচের মধ্যে আসছে। যেহেতু এটা শ্রমিককে দিচ্ছি না, এটা আমরা কংক্রিট মিক্সারের ভাড়াটা প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ। তারপর জুতা তৈরির জন্য বিশেষভাবে প্রস্তুত করা ফর্মা এখন এক একটা জুতার সাইজ এক এক রকম হবে, কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে, তাহলে এইটা ফর্মা দরকার। এই ফর্মার জন্য আলাদাভাবে ফর্মা তৈরি করে নিতে হয়, তখন এইটা প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। পরোক্ষ খরচ, যে সব খরচ উৎপাদিত পণ্যের সাথে সরাসরি জড়িত বলে চিহ্নিত করা যায় না তাকে পরোক্ষ ব্যয় বা খরচ বলে। পরোক্ষ, তাহলে উৎপাদিত পণ্যের সাথে সরাসরি চিহ্নিত করা যাবে না, যেমন বিমা প্রিমিয়াম উৎপাদনের সাথে কিন্তু জড়িত না। টেলিফোন খরচ, জেনারেল ম্যানেজারের বেতন, এগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়। পরোক্ষ খরচ বা উপরিব্যয়কে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। এই যে পরোক্ষ খরচ, এটাকে 3 ভাগে ভাগ করা যায়, যথা কারখানা বা উৎপাদনের উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, উপরিব্যয় বা উপরি খরচ বলতে পারি। তাহলে কারখানা উপরিব্যয় কি? কারখানায় ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম ব্যতীত। তাহলে কারখানায় যে ব্যবহার হবে কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল বা প্রত্যক্ষ শ্রম ব্যতীত অন্য, তাহলে অন্য মানে কি? পরোক্ষ। কিন্তু পরোক্ষ, তা এখানে আমরা বলতেছি ব্যতীত উৎপাদনের অন্য যাবতীয় পরোক্ষ খরচকে কারখানার উপরিব্যয় বলে। তাহলে কারখানার উপরিব্যয় মানে অবশ্যই কারখানার ভিতরে যে ব্যয়গুলো হয় সেগুলো কিন্তু হবে। কারখানার ভিতরে যে পরোক্ষ ব্যয়গুলো হয় সেগুলোকে বলা হবে কারখানার উপরিব্যয়। যেমন কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার বীমা খরচ, এইগুলো আমাদের অনেক সময় কারখানার উপরিব্যয় নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমাদের কিন্তু জানতে হবে যে কারখানার উপরিব্যয় কোনগুলো। অবশ্যই কারখানা রিলেটেড ব্যয় হতে হবে। প্রশাসনিক উপরিব্যয় বা প্রশাসনিক উপরি খরচ, ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা ও অফিস ব্যবস্থাপনার সঙ্গে জড়িত পরোক্ষ খরচসমূহকে প্রশাসনিক উপরিব্যয় বলা হয়। যেমন বেতন, অফিস ভাড়া, আপ্যায়ন, অফিস আসবাবপত্রের অবচয়, মনিহারি খরচ, আইন খরচ ইত্যাদি। তাহলে অফিস বা চালু রাখার জন্য যে খরচ হবে, যে সকল খরচ হবে, এগুলোকে আমরা প্রশাসনিক উপরিব্যয় বলবো। আমাদের কিন্তু এই 3টা ভাগে দেখাইতে হবে। যখন বিশদায় বিবরণী তৈরি করব তখন আমাদের কারখানার উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় বিতরণ বা বিক্রয় উপরিব্যয়, এগুলো আমাদের আলাদাভাবে দরকার হবে। বিক্রয় উপরিব্যয়, উৎপাদিত সব পণ্য বিক্রয় বা ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য যে খরচ হয় তাদের সমষ্টিকে বিক্রয় উপরিব্যয় বলা হয়। তাহলে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য যে খরচ হবে, কিন্তু যেমন কি হতে পারে? বিক্রয় কর্মীর বেতন, যারা বিক্রয় করবে তাদের বেতন, শোরুম ভাড়া, বিক্রয় করার জন্য শোরুম দরকার হয়, শোরুম ভাড়া, বিজ্ঞাপন দিতে হয় পণ্যের জন্য, বিক্রয় পরিবহন, পৌঁছে দেওয়ার জন্য পরিবহন খরচ ইত্যাদি। এগুলো আমাদের বিক্রয় উপরিব্যয়। আরোপণযোগ্য খরচ উদাহরণ কি? কংক্রিট মিক্সার ভাড়া, অফিস ভাড়া, এগুলোকে আমরা বলছি হলো আরোপণযোগ্য খরচ। উৎপাদন ব্যয় বিবরণী, আমরা এত সময় উৎপাদন ব্যয় নিয়ে কথা বললাম, এখন উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী কি? উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। আমরা পেয়েছি উৎপাদনের প্রধান উপাদান কয়টি? 3টি। তাহলে উৎপাদনের এই 3টি উপাদান আছে, এই 3টি উপাদানের অধীনে অনেকগুলো উপ উপাদান বা এই উপাদানের অধীনে অনেকগুলো খাত থাকবে। সেই খাতগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হবে তাকে বলা হবে উৎপাদন ব্যয় বিবরণী।
সংজ্ঞাটা আর একবার দেখি। উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। আমরা উৎপাদন ব্যয় বিবরণী একটা ছক দেখতে পাচ্ছি, এটার নাম কি হবে? উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, উপরে প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপর উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী কত সালের ডট ডট সালের এত তারিখ পর্যন্ত, সমাপ্ত মাসের জন্য হতে পারে, সমাপ্ত বছরের জন্য হতে পারে। তাহলে কি ব্যয়ের উপাদান বলছে, আমরা বিবরণও লিখতে পারি, বিবরণও লেখা যাবে, ব্যয়ের উপাদানও লেখা যাবে। এখানে ছকে বইয়ে যে ছকটা দেওয়া আছে এটাতে বলেছে প্রথমটাতে ব্যয়ের উপাদান, আমরা এটাকে বিবরণ বলবো। সব অঙ্কে আমরা করার সময় বিবরণ বলবো। বিস্তারিত টাকা বলছে, টাকা, মোট টাকা বলছে, আমরা সবগুলোকেই টাকা বলবো। আমাদের আগের মতো ছক, বিবরণ, টাকা, 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 তিনটে টাকার ঘর হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব? কাঁচামালের প্রারম্ভিক মজুদ। আচ্ছা, আমরা কাঁচামাল নিয়ে কিন্তু কথা বলেছে। উৎপাদনের প্রধান যে উপাদানটা দরকার সেটা হলো কাঁচামাল। সেই কাঁচামালটা কি হতে পারে? শুরুতে থাকতে পারে কিছু, সেটা আমাদের বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের বছরের শুরুতে অথবা প্রতিষ্ঠান চালু করার সময় যে পরিমাণ কাঁচামাল নিয়ে শুরু করছে সেটাকে বলা হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। আচ্ছা, আমরা এটাকে মাঝের ঘরে লিখব। এর সাথে যোগ হবে কাঁচামাল ক্রয়, আমরা নতুন করে আরো কাঁচামাল ক্রয় করতে পারি, এটা প্রথম ঘরে লিখব। কাঁচামাল ক্রয়ের সাথে আমাদের আসবে হলো ক্রয় পরিবহন। কাঁচামাল ক্রয়ের সাথে আসবে কাঁচামাল ক্রয় পরিবহন, আর কিছুই আসবে না। এখানে দুইটা যোগ করে কাঁচামাল ক্রয় এবং ক্রয় পরিবহন আমরা প্রথম ঘরে লিখব। এইখান থেকে কৃত কাঁচামাল ফেরত, আমরা যদি কখনো কাঁচামাল ক্রয় করে নিয়ে এসে আবার ফেরত দেই সেটা বাদ দেব, আর যদি ফেরত না দেই তাহলে বাদ দিতে হবে না। আচ্ছা, তাহলে এটা আমরা মাঝের ঘরে লিখবো। মাঝের ঘরে লিখে কাঁচামালের প্রারম্ভিক মজুদ আর কাঁচামাল যে ক্রয় করলাম এগুলো যোগ করলে এটার নাম হবে ব্যবহার উপযোগী কাঁচামালের কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামাল মানে কি? যে এই কাঁচামালটুকু ব্যবহার করা যাবে। দেখো, আমরা প্রথমে বলছিলাম প্রারম্ভিক মজুদ, এর সাথে কাঁচামাল ক্রয় করছি, আর যেটা ব্যবহার করা যাবে না কাঁচামাল ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু তাহলে ফেরত দেওয়ার পর যেটা থাকছে অবশ্যই ব্যবহার করা যাবে। তাহলে আমরা এইটার শিরোনামটা এই কারণে ব্যবহার করা হচ্ছে যে ব্যবহার উপযোগী কাঁচামাল। তাহলে কতটুকু আমাদের কাঁচামাল ব্যবহার করা যাবে সেটুকু আমরা পাচ্ছি। এখান থেকে বাদ দেবো কি? সমাপনী, কাঁচামালের সমাপনী মজুদ। সমাপনী মানে আমাদের হাতে কতটুকু আছে, ব্যবহার করার শেষে কতটুকু থাকবে সেটুকু হলে তাহলে আমরা কতটুকু ব্যবহার করা হয়ে গেছে ততটুকু পাবো। তাহলে আমরা কাঁচামালের সমাপনী মজুদ বাদ দেব, বাদ দিলে নাম হবে ব্যবহৃত কাঁচামালের খরচ অথবা ব্যয়, যেটাই বলি আমরা ব্যয়ও বলতে পারি। ব্যবহৃত কাঁচামালের খরচ আমরা এটা শেষের ঘরে লিখব, মানে আমরা যে পণ্য উৎপাদন করতে চাচ্ছি এই উৎপাদনের জন্য আমার এত টাকার কাঁচামাল ব্যবহার করা হয়েছে। আমাকে কিন্তু এটা 2 মার্কের জন্য প্রশ্ন থাকতে পারে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। তাহলে ব্যবহৃত কাঁচামাল যদি আমাকে নির্ণয় করতে বলে আমি কি করব? প্রথমেই কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এর সাথে যোগ করব কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, বাদ দেব কি? কৃত কাঁচামাল ফেরত। কৃত কাঁচামাল ফেরত দেওয়ার পর এইখান থেকে আবার দুইটা যোগ করার পর বাদ দেব সমাপনী মজুদ পণ্য, কাঁচামালের সমাপনী মজুদ পণ্য। তখনই আমার বের হবে কি? ব্যবহৃত কাঁচামালের খরচ। আচ্ছা, আমরা প্রথমে কিন্তু উৎপাদনের উপাদান ছিল 3টা, কাঁচামাল, শ্রম আর হলো আরোপণযোগ্য। এখন আমরা কাঁচামাল পেয়ে গেছি, এখন প্রত্যক্ষ কাঁচামাল নিয়ে শুরু করলাম। এর সাথে যোগ করব প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি আমার সরাসরি প্রত্যক্ষ মজুরিও বলা থাকতে পারে, প্রত্যক্ষ মজুরি অথবা প্রত্যক্ষ মজুরি কোন কোন বাবদ প্রত্যক্ষ মজুরি খরচ হয়েছে সেগুলো বলা থাকতে পারে। তাহলে আমরা এটা মাঝের কলামে লিখব। এর সাথে আরোপণযোগ্য খরচটাকে বলা হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। আরো যে খরচগুলো হতে পারে আরোপণযোগ্য না বলে এখানে আমরা অঙ্ক করার সময় বলছি অন্যান্য প্রত্যক্ষ খরচ। এটাকে আমরা কিন্তু
আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচও বলতে পারি। তাহলে কাঁচামালের ব্যবহৃত কাঁচামালের খরচের সাথে আমরা অন্যান্য যে দুইটা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পাবো হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ অঙ্কে আমাকে মুখ্য ব্যয় নির্ণয় করতে বলা হবে। তাহলে মুখ্য ব্যয় কিভাবে নির্ণয় হবে? ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করা হবে। এই তিনটা জিনিস যোগ করলে আমার বের হবে মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় শুধু যদি বলে যে মুখ্য ব্যয় কি বা মুখ্য ব্যয় নির্ণয় করো, তখন আমরা ব্যবহৃত কাঁচামালের খরচ যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, তাহলে আমার বের হবে মুখ্য ব্যয়। আচ্ছা, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় আমরা কিন্তু এর আগে দেখিয়েছি যে কারখানা উপরিব্যয়গুলো কোনগুলো। কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার বীমা খরচ, এগুলো হলো কারখানার উপরিব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যদি যোগ করি তাহলে বের হবে হলো উৎপাদন ব্যয়। আমাকে এই সবগুলো এইভাবেই মনে রাখতে হবে যে কোনটার সাথে কোনটা যোগ হলে বা বিয়োগ হলে কোনটার নাম কি হয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ হলে নাম হবে উৎপাদন ব্যয়, অথবা কারখানার ব্যয়, কারখানার ব্যয়ও বলা যেতে পারে, বা কারখানার উৎপাদন ব্যয়। আচ্ছা, উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের, দেখো ব্র্যাকেটের মধ্যে বলা আছে অর্ধ সমাপ্ত পণ্যের। চলতি কার্য বা অর্ধ সমাপ্ত একই কথা। চলতি কার্য মানে যে পণ্যটা এখনো প্রস্তুত হয়নি, কিছুটা মানে কাজ চলছে, যে পণ্য তৈরির কাজ চলছে, এখনো শেষ হয়নি। যেটা তৈরি শেষ হয়ে গেছে সেটাকে বলা হবে তৈরি পণ্য বা সমাপ্ত পণ্য। আর এটা যেহেতু চলতি, এই জন্য দেখো চলতি কার্য বলা আছে অথবা বলা আছে অর্ধ সমাপ্ত পণ্য। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব। যোগ করে এটার কোনো নাম হবে না, শুধু যোগ হবে। যোগ করে লিখব, লিখে বাদ দেব হলো চলতি কার্যের সমাপনী মজুদ। আমরা পাবো কাঁচামালের ক্ষেত্রে প্রারম্ভিক সমাপনী, পাবো চলতি কার্যের ক্ষেত্রে প্রারম্ভিক সমাপনী, এছাড়াও আমরা পাবো তৈরি পণ্যের প্রারম্ভিক সমাপনী। প্রারম্ভিকটা যোগ হবে আর সমাপনীটা বিয়োগ হবে। এখানে আমরা চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ করব। বিয়োগ করলে তাহলে উৎপাদন ব্যয়ের সাথে যোগ হচ্ছে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং বিয়োগ হচ্ছে চলতি কার্যের সমাপনী মজুদ। নাম হবে উৎপাদিত পণ্যের ব্যয়। মানে আমি যে পণ্যটা উৎপাদন করছি সেই পণ্যের ব্যয় কত টাকা সেটা বের হবে। আমাদের ছকের নাম ছিল উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। বিক্রিত পণ্যের ব্যয় এর আগে আমরা নির্ণয় করেছি, তারপরও আবার আমরা এইখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই কারণে একটু ভিন্নতা আছে। আমরা কি করব দেখো, এখানে উৎপাদিত পণ্যের ব্যয় কিন্তু আমার আগের ছকটাতে উৎপাদিত পণ্যের ব্যয় বের হয়েছে। উৎপাদিত পণ্যের ব্যয় এই ব্যালেন্সটা নিয়ে পরের ছকটা হবে, কিন্তু এখানে সিস্টেমটা এইভাবে করছে যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আগে যোগ করেছে। আমরা এটাকে উৎপাদিত পণ্যের ব্যয়টাও প্রথমে দিতে পারি। আমাদের বইয়ে যেভাবে ছক আছে আমরা এইভাবেই করব। প্রথমে কি বলবো, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি তৈরি পণ্য কি, মানে যে পণ্যটা অলরেডি সমাপ্ত হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, ব্যবহার করা যাবে। তাহলে সেই পণ্যের কতগুলো প্রারম্ভিক মজুদ ছিল, এর সাথে আমরা কি করব, উৎপাদিত পণ্যের ব্যয়। আমি যে পণ্য উৎপাদন করলাম, উৎপাদনের জন্য আমার ব্যয় কতটুকু হলো এটা যোগ করব। নাম হবে হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমাকে কিন্তু এটা নির্ণয় করতে বলতে পারে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে হবে, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত পণ্যের ব্যয়, নাম হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দেব। বাদ দিলে আমার বের হবে বিক্রিত পণ্যের ব্যয়।
আমাকে কিন্তু এই আলাদা আলাদাভাবেই বিবরণী তৈরি করতে বলতে পারে, অথবা অনেক সময় বলবে না, আমার এটা নোট আকারেও করে নিতে হতে পারে। তাহলে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা যায়? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করব উৎপাদিত পণ্যের ব্যয়, যোগ করলে পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে বাদ দিতে হবে তৈরি পণ্যের সমাপনী মজুদ, বাদ দিলে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে আসি আমরা বিশদ আয় বিবরণী। আমাদের এখানে বিশদ আয় বিবরণী তৈরি করতে বলে। তাহলে বিশদ আয় বিবরণী তৈরি করতে বললে আমরা কিভাবে তৈরি করব? দেখো, বিশদ আয় বিবরণী এর আগেও আমরা তৈরি করেছি। এখানে প্রথমেই টাকার ঘর দুইটা দেওয়া আছে, তিনটাও দেওয়া যেতে পারে। প্রথমে হলো বিক্রয়, বিক্রয় থেকে বাদ হলো ফেরত, বিক্রয় থেকে ফেরত বাদ দিলে নিট বিক্রয় বের হয়। তাহলে বিক্রয় থেকে ফেরত বাদ দিয়ে আমরা নিট বিক্রয় বের করলাম। নিট বিক্রয় থেকে বাদ দেব হলো বিক্রিত পণ্যের ব্যয়। এর আগের অঙ্কেও কিন্তু আমরা এইভাবে করেছি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, বাদ দিলে পাওয়া যায় মোট মুনাফা বা লাভ। এটা কিন্তু আমাদের আগের মতোই। আচ্ছা, এইখান থেকে তখন আমরা বাদ দিয়েছিলাম পরিচালন ব্যয়, এখনো পরিচালন ব্যয় বাদ দেবো, কিন্তু এখন একটু পৃথকভাবে পরিচালন ব্যয়ের মধ্যে যে আলাদা আলাদাভাবে থাকতে পারে সেইগুলো একটু সাজিয়ে লিখতে হবে। দেখো, পরিচালন ব্যয়ের মধ্যে কি থাকতে পারে? অফিস ও প্রশাসনিক খরচ বা উপরিব্যয়, যেটাই বলি, বিক্রয় ও বিতরণ খরচ অথবা উপরিব্যয়। তাহলে আগে শুধু পরিচালন ব্যয় লিখতাম, যতগুলো খরচ আছে পরোক্ষ খরচ সবগুলো এখানে দিয়ে দিতাম। আর এখন বলতে হবে যে অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিতরণ খরচ, এটা পৃথক পৃথক ভাবে দেখাইতে হবে। আচ্ছা, কোনগুলো অফিস ও প্রশাসনিক খরচ, কোনগুলো বিক্রয় ও বিতরণ খরচ আমরা পরবর্তীতে ছকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো হলো আগের মতোই নিট পরিচালন মুনাফা, নিট পরিচালন মুনাফা। কারখানার উপরি খরচ বা উপরি ব্যয়, মানে কারখানায় কি কি খরচ হতে পারে? দেখো, কারখানা ভবনের মেরামত খরচ হতে পারে। এই সবগুলো এখানে 32টা আইটেমের নাম আছে, এর বাইরেও হতে পারে। এই খরচগুলো হলে আমরা সেগুলো কারখানা উপরি ব্যয় শিরোনামের অধীনে দেখাবো। কি কি হতে পারে? কারখানা ভবনের মেরামত, কারখানার মেরামত খরচ, কারখানা ভবনের অবচয়, কারখানার আসবাবপত্রের মেরামত, কারখানার আসবাবপত্রের অবচয়, কারখানায় ব্যবহৃত মণিহারি, যন্ত্রপাতির অবচয়, কলকবজার অবচয়, যন্ত্রপাতি মেরামত, কলকবজার মেরামত, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার পানি বিল, কারখানার জ্বালানি, কারখানার গ্যাস, কারখানার বীমা, কারখানার কর, কারখানার ম্যানেজার অবলিক ব্যবস্থাপকের বেতন, কারখানার সুপারভাইজারের বেতন, কারখানার অঙ্কন শাখার বেতন, কারখানার শ্রমিক কল্যাণ খরচ, কারখানার রক্ষণাবেক্ষণ খরচ, কারখানার কারিগরি নির্দেশনা ফি, পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ, কারখানার ভোগ্যপণ্য, তারপরে ভোগ্যপণ্য ক্রয়, প্রারম্ভিক ভোগ্যপণ্য, সমাপনী ভোগ্যপণ্য, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মালামাল, পরোক্ষ মজুরি বা শ্রম, পরোক্ষ খরচ। এইখানে অনেক বেশি দেওয়া আছে, এতগুলো দরকার হবে না, আমার কমন কিছু কিছু আসবে, আমরা অঙ্ক করতে গেলে এগুলো বুঝতে পারবো। যেগুলো আমাদের কিন্তু বেশিরভাগই বোঝা যাবে যে কোনগুলো কারখানার যন্ত্রপাতি বা কারখানার কাজে ব্যবহার হয়, সেইগুলোকে আমরা কারখানার উপরিব্যয় হিসেবে দেখাবো। অফিস ও প্রশাসনিক উপরি খরচ বা উপরিব্যয় কি কি হতে পারে? কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, শ্রমিকদের বেতন কিন্তু প্রত্যক্ষ মজুরির মধ্যে যাচ্ছে। আর আর আমরা যেগুলো যে বলছি এগুলো কিন্তু সব হলো পরোক্ষ। অফিসে তাহলে কারখানা কর্মকর্তা কর্মচারীদের বেতন, ব্যবস্থাপক ও পরিচালকের সম্মানী। কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়, আর মালিক বা পরিচালনার যারা দায়িত্বে থাকে তাদেরকে বেতন না, সম্মানী দিতে হয়, তাদের ক্ষেত্রে হবে সম্মানী। অফিস ভাড়া, অফিসের বিদ্যুৎ খরচ, ছাপা ও মণিহারি। আগে কিন্তু বলা ছিল অফিস কারখানা ভাড়া বলা ছিল, আবার কারখানার বিদ্যুৎ খরচ। এখানে কিন্তু অফিস, কারখানা আর অফিস কিন্তু ভিন্ন। ছাপা ও মণিহারি, আপ্যায়ন খরচ, অফিস সরঞ্জাম অথবা আসবাবপত্রের অবচয়। তাহলে সবগুলো যোগ করলে পাওয়া যাবে হলো অফিস ও প্রশাসনিক
উপরি খরচ। আমাকে কিন্তু আলাদা আলাদা ভাবে এগুলো বলতে পারে যে অফিস ও প্রশাসনিক উপরি খরচ নির্ণয় করো, 2 মার্কের জন্য বলতে পারে। এই জন্য আমার এই সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে। বিক্রয় ও বিতরণ উপরি খরচ, শোরুম বা বিক্রয় কেন্দ্রের ভাড়া, বিজ্ঞাপন খরচ, অথবা কি বলতে পারি গণসংযোগ খরচ, একই বিষয়। বিক্রয় খরচ, ভ্রমণ খরচ, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীদের বেতন, বিক্রয় কমিশন অথবা বলা থাকতে পারে কমিশন প্রদান অথবা বিক্রয় বাট্টা, বহি পরিবহন অথবা বলা থাকতে পারে বিক্রয় পরিবহন, বিতরণ খরচ, গুদাম ভাড়া, প্যাকিং খরচ, বিল আদায় খরচ। তো এগুলোকে একত্রে বলা হবে বিক্রয় ও বিতরণ উপরি খরচ। বাড়ির কাজ, সংজ্ঞাগুলো বারবার পড়া, ছকের তথ্যসমূহ মুখস্থ করা। ছকের তথ্যসমূহ মুখস্থ না থাকলে এবং ছকগুলো মুখস্থ না থাকলে আমরা কিন্তু অঙ্ক সঠিকভাবে করতে পারবো না। তাই আমার ছকের তথ্যসমূহ অবশ্যই মুখস্থ করতে হবে। সংজ্ঞাগুলো বারবার পড়লে এমনি আত্মস্থ হয়ে যাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তার আগে অবশ্যই ছকগুলো মুখস্থ করতে হবে। ছকগুলো মুখস্থ না করলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। আর ছকগুলো মুখস্থ থাকলে অঙ্ক খুব সহজ মনে হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।